জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এক ঘন্টার দিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত 9টা 10 মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে তাকে বহনকারী কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স। হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান লন্ডন বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। এ সময় মাকে আবেগঘন বিদায় জানান ছেলে তারেক রহমান। উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। মঙ্গলবার সকাল 10টায় ঢাকায় অবতরণ করবে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিমান। তার সঙ্গে আছেন 2 পুত্রবধূ শামেলা রহমান ও ডাক্তার জুবাইদা রহমান সহ 15 জন। বিমানবন্দর থেকে খিলক্ষেত আর্মি স্টেডিয়াম বনানী হয়ে গুলশান 2-এর বাসভবন ফিরোজায় উঠবেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় রাস্তায় 2 পাশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা ঘিরে এসএসসি পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য বিমানবন্দর সড়ক নেতাকর্মীদের না নেমে ফুটপাতে দাঁড়াতে আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনার পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়, ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে যেন সম্বর্ধনা জানাতে চাইবেন তারা যেন রাস্তার উপরে দাঁড়িয়ে করেন। আমরা এর আগে নির্দেশ দিয়েছি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা দিয়ে আপনারা তাকে অভ্যর্থনা জানানো। আর পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হওয়া উচিত বলে মনে করে ইউরোপীয় ইউনিয়নের 27 রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়েও কোনো সময়সীমা চাপিয়ে দেওয়ার পক্ষে নন তারা। সোমবার কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের আয়োজনে মতবিনিময় সভায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত বিচার হওয়া উচিত। তবে এই বিচার প্রক্রিয়ায় হতে হবে পুরোপুরি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন। এ সময় রাখাইনে ত্রাণ সহায়তায় মানবিক করিডোরকে ভালো উদ্যোগ বলেও অভিহিত করেন তিনি। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন নির্বাচন বিভাগ প্রতিষ্ঠায় ইইউ বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। We absolutely want the elections, when they are held, to be ones that we can look at and say, this is free and fair, the result is entirely credible, and thank you. And we want to be part of that success story because it will be, if you like, a very significant milestone in your political transition. Not the end of it, I would say, at all, but a very significant milestone that we recognise. কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। সোমবার সকালে ময়মনসিংহ নির্বাচন কমিশনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। দিনের ভোট রাতে হওয়ার আর কোনো সুযোগ নেই। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে অস্ট্রেলিয়া সহ 8 দেশে প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয়েছে। আর আগামী সপ্তাহ নাগাদ কানাডায় চালু হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নির্বাচন পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। কমিশন ব্রিফিংয়ে জানিয়েছে, রোহিঙ্গাদের ডেটাবেজ সংরক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্য একটি মন্ত্রণালয়ে নেওয়া হচ্ছে। এতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ডেটাবেজ ব্যবহার করতে পারবে। আঞ্চলিক পর্যায়ের এনআইডি সংশোধনের জন্য জনসাধারণের ঝামেলা এড়াতে জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ কিছু ক্ষমতা বাড়ানো হয়েছে। এছাড়া দ্বৈত এনআইডির ক্ষেত্রে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হচ্ছে। এখন
পর্যন্ত 500-র বেশি দ্বৈত এনআইডি রয়েছে। 40 দেশে এনআইডি সেবা চালুর বিষয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হতে যাচ্ছে। ডাবল এনআইডির ব্যাপারে কমিশনের একেবারে পরিষ্কার সিদ্ধান্ত যে প্রথমটা রেখে দ্বিতীয়টা বাতিল করা। তো আমরা এই কাজটা আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। কোনো গণমাধ্যম বন্ধ করার ইচ্ছে সরকারের নেই, তবে ফ্যাসিবাদী শাসন আমলে চালু হওয়া গণমাধ্যমগুলোর লাইসেন্স কে কিভাবে দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি কোন কোন সংবাদ মাধ্যম দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে তাও খতিয়ে দেখা হবে। সোমবার দুপুরে ফ্যাসিবাদী শাসন আমলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে একথা বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দেয়া গণমাধ্যমগুলোর লাইসেন্স তদন্ত করে দেখা হবে, সাথে ভুয়া সাংবাদিকদের খুঁজে বের করা হবে। তিনি বলেন, শেখ মুজিব ও শেখ হাসিনার আমলের মতো ফ্যাসিজম আর কোনো আমলেই হয়নি। আওয়ামী লীগের কর্মীরা পলাতক, এর জন্য দায়ী শেখ হাসিনা। এ সময় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বিচারের দীর্ঘসূত্রতা হচ্ছে, সরকার ব্যর্থ হচ্ছে। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার দায় সরকারকে নিতে হবে। সংশ্লিষ্ট পাওয়া যায়নি নয়া দিগন্তের যুগ্ম বার্তা ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে না। অ্যাবসলিউটলি কারেক্ট। জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটা নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে। যদি দুর্বল না হতো তাহলে কালকে হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হতো না। হাসনাত আব্দুল্লাহকে আক্রমণ করার সাহস কি করে পায় ফ্যাসিস্টরা? ফ্যাসিস্ট পতিত শক্তি সাহস পাচ্ছে মানে আমাদের মধ্যে ঐক্যের অভাব ঘটেছে, একতা চলে গেছে এবং ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিচ্ছে যারা এতদিন লুকিয়েছিল এই 8-9 মাস ধরে। এমনভাবে টিভি টেলিভিশনটা নিজেরা বন্ধ করে দিল যেন মনে হলো সরকার বন্ধ করেছে, কিন্তু সরকার তো বন্ধ করেনি। সরকার বন্ধ করার জন্য কল দেয়নি, কোনো গোয়েন্দা সংস্থা এই কাজটা করেনি, আপনারা করেছেন। এবং পুরা দুনিয়ায় নিউজ হলো যে সরকার একটি টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এই যে হঠকারিতা, এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হবে তাদের সুপারিশের ভিত্তিতে আমরা খতিয়ে দেখব যে কোনো সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে, এটা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে যে এই যে গত 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন, এই শাসনের এই স্মৃতিটা জনগণের মনে জাগরুক রাখা। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বতন্ত্র স্বাস্থ্য ক্যাডার করা সহ বেশ কিছু সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার বেলা 11টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিনামূল্যে এবং স্বতন্ত্র হেলথ ক্যাডার সার্ভিস গঠনের সুপারিশ ছাড়াও সরকারি হাসপাতালে জনবল নিয়োগ, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেছে কমিশন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় গাজীপুরে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি বাদী হয়ে এই মামলা করেন। এদিকে শনিবার রাতে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় 54 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার রাত থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হামলার পরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানের নির্দেশ দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে রয়েছে যুবলীগ নেতা মোহাম্মদ নিজামুদ্দিন, নাসুম আহমেদ দীপু সহ আরও কয়েকজন। বাকি হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর হামলাকারীদের কোনো রকম ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন জুলাই গণ অভ্যুত্থান বিরোধী শক্তি যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ আছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না। কালকে আপনারা জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি। কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই
যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে নিহতের সংখ্যা 93 জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটি জানিয়েছে এটি একটি প্রাথমিক খসড়া তালিকা, যাচাই বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। হেফাজতের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রকাশিত তালিকাটি প্রাথমিক, তথ্য যাচাই ও অনুসন্ধান চলছে, চূড়ান্ত করতে আরও সময় লাগবে। উল্লেখ্য, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং নারী নীতির বিরোধী সহ 13 দফা দাবিতে 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সেদিন হাজার হাজার কওমি, আলেম, ছাত্র ও সাধারণ মুসল্লি মহাসমাবেশে অংশ নেন। সেদিন গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের ব্যবহার হয়। এতে অসংখ্য মানুষ নিহত হন, যার মধ্যে 93 জনের নাম এবার প্রকাশ করা হয়েছে। শাপলা না হলে কোনোদিন জুলাই গণ অভ্যুত্থান হতো না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে খালি হাতে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন অসংখ্য ইসলামপ্রিয় জনতা। মতিঝিলের শাপলা চত্বরে 13 বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। সেখানে শহীদ পরিবারের সদস্যরা স্বজনদের হত্যার দ্রুত বিচারের দাবি জানান। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে অংশ নেয়া জনতার বিরুদ্ধে বিস্ফোরণ মামলা প্রত্যাহার করতে হবে। সরকারের কাছে শহীদের তালিকা প্রকাশ করার আহ্বান জানান তিনি। শাপলা না হলে কোনোদিন জুলাই হতো না। ফ্যাসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাতে কোনো লাঠি না নিয়া, বাংলাদেশের একটা পতাকা নিয়া গ্রামগঞ্জ থেকে, বাংলাদেশের সমস্ত জনপদ থেকে গুলির মুখে জীবন দিয়ে বুক চিতিয়ে লড়াই করা শিখিয়েছিল এই শাপলা। এদিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে 5 মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে ঢাকা মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে মানব প্রাচীর নির্মাণ কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, আইনি জটিলতা দেখিয়ে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যা সহ বিগত 15 বছরে সংঘটিত অনেক হত্যার বিচার করা হচ্ছে না। এমনকি এ নিয়ে আলোচনাও নিরুৎসাহিত করা হচ্ছে। 5 মে রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বর গণহত্যা দিবস পালনে সরকারের কাছে দাবি জানানো হয় কর্মসূচি থেকে। বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় 200 জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা বলতে চাই, এই শাহাদাতের পথ মাড়ি দিয়ে আজকে 2025 সালের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে চাই এই শাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। শাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদীকে কেন্দ্র করে, রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন, প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। শেখ হাসিনার ফাঁসির প্রতিকৃতিকে ভিন্ন খাতে নেয়ায় প্রতিবাদে বিক্ষোভ করেছে সাংস্কৃতিক সংগঠন জাগ্রত জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত শনিবার কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে শেখ হাসিনার প্রতি ঘৃণা প্রকাশকে নারীর প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়িয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাগ্রত জুলাইয়ের সংগঠকরা। তারা বলেন, এই প্রতিবাদ ছিল একটি সাংস্কৃতিক ভাষ্য, যার উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী অপরাধ সমূহের বিচারের দাবি তোলা। একে বিকৃত করে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করা গণমাধ্যম সাংবাদিকতার নীতিবিরোধী। বক্তারা বলেন, খুনিকে নারী বলে নারীকে অবমাননা করা হচ্ছে বলেও জানান বক্তারা। আমাদের সব সময় মাথায় রাখতে হবে,
আমরা চেয়েছিলাম অতি দ্রুত শেখ হাসিনার ফাঁসি এবং বিচার, এবং সেই সঙ্গে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমরা ধীর গতি দেখে অত্যন্ত বেদনাক্ষুব্ধ হয়ে আমরা বিক্ষুব্ধ হৃদয়ে শেখ হাসিনার প্রতিটি ফাঁসির মোটিভ আমরা ঝুলিয়েছিলাম। সেটাকে আজকের ষড়যন্ত্র করে বলা হচ্ছে এটা একটি নারীর প্রতি অবমাননা। হাস্যকর! খুনি কখনো নারী হয় না। খুনিকে নারী বলে মূলত আপনি নারীকে অপমান করছেন। আমরা আগামীর বাংলাদেশে এ ধরনের যারা অপসাংবাদিকতা করবে, যারা মিথ্যা সাংবাদিকতা করবে, তাদের বিরুদ্ধে আমরা স্পষ্ট আইন দেখতে চাই। রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ারের আগুন ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ভবনের ছাদ থেকে 18 জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার সন্ধ্যা 6টা 58 ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে যোগ দেয় আরও 8 ইউনিট। আগুন লাগার পর আতঙ্কে ছাদে অবস্থান নেয় অনেকেই। উদ্ধারদের মধ্যে 9 জন নারী, 7 জন পুরুষ ও 2 জন শিশু। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে জেনারেটর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। এক ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন কজি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম, এবং সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি, এবং দ্রুততার ভিত্তিতে আমরা ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই। আমরা অগ্নিকাণ্ডর যে সূত্রপাত ধারণা করছি এটা বেসমেন্ট থেকে, তবে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে। জেনারেটর রুমগুলোতে বেশি আগুন মনে হচ্ছে, হয়তো ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে। চট্টগ্রামে খনন কাজের সময় অবিস্ফোরিত অবস্থায় 6টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় ভবন নির্মাণের জন্য খনন কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে রোববার রাতে 5 ফিট গভীরে যাওয়ার পর বোমা সদৃশ বস্তু দেখতে পান তারা। পরে সেগুলোকে লোহা মনে করে সেখানে ভাঙাড়ির দোকানে বিক্রি করে দেন তারা। এ সময় শুরু হয় আলোচনা। সোমবার দুপুরে পুলিশের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধারণা করা হয় উদ্ধার হওয়া বস্তুগুলো অবিস্ফোরিত বোমা। পরে বিষয়টি বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। যুদ্ধের সময় ব্যবহৃত এরকমই মনে হচ্ছে। মোটর শেলগুলো মাটি খনন করার সময় আমরা যে হাউসটা তৈরি করছি কাজের জন্য, ওই হাউসের মাটি খনন করতে গিয়ে আমরা এই জিনিসগুলো পেয়েছি। লেবার তো ওরা তো আর বুঝে না জিনিস, ওরা মনে করে যে একটা লোহা জাতীয় জিনিস পাইছি, এটা বাইরে বিক্রি করে দিলে ভালো পাবে। হ্যাঁ, যখন বাইরে বিক্রি করতে গেছে তখন সে বাইরে যারা কিনে তারা এটা দেখে আর কিনে নেয়। লোহা মনে করে নিয়েছিলাম, ওখান থেকে বুম আমি তুই দিয়েছি আবার দাওয়াতে। কেন তুই দিয়েছি? এটি সরকারি জিনিস, সরকারি বুঝবে। লাস্টে আমি ফোন দিয়ে অতি সাহেবকে ফোন দেওয়া আছি, অতি সাহেবকে জিনিসগুলি বুঝাই দিচ্ছি। মাটির তলা আরও আছে, কুদাল দিলে কূপ দিলে টং করে ওঠে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তবর্তী গুচ্ছ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় সুবর্ণ বর্মন নামে এক ভারতীয় নাগরিকও আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রোববার রাত 12:15টার দিকে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনতে মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সাকিব ও সুজন। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুই দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকলে দেশের বিভিন্ন জেলায় আদালত চত্বরের সামনে 2 ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সোমবার সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। এতে প্রায় 2 ঘন্টার জন্য ব্যাহত হয় আদালতের স্বাভাবিক কার্যক্রম। একই দাবিতে ময়মনসিংহেও কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবি জানান আন্দোলনকারীরা। একই সময় ময়মনসিংহ, নাটোর, মাগুরা, নওগাঁ সহ বিভিন্ন জেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন বিচার বিভাগীয় কর্মচারীরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা। 7 কর্মদিবসের মধ্যে শিক্ষক লাঞ্ছনার বিচার করা না হলে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সোমবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় অবিলম্বে শিক্ষক লাঞ্ছিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান তিনি। এদিকে শিক্ষকরা ক্লাসে না ফেরায় গেল 2 দিন ধরে বন্ধ রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় ফের আলটিমেটামে শঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষ হয়। এর জেরে একের পর এক তৈরি হয় অচলাবস্থা। শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আগামী 7 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করত শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে একাডেমিক কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষকবৃন্দ সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবে। ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত 30 জন। সোমবার সকালে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুরটি গ্রামে দফায় দফায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দবির মাতবরের সঙ্গে একই গ্রামের বজলু মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার রাত 8টার দিকে দুপক্ষের সংঘর্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। দফায় দফায় চলা এ সংঘর্ষ গড়ায় সকাল পর্যন্ত। ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘর। ঘটে লুটপাটের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলা 11টার দিকে নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় কুদ্দুস মোল্লা নামে একজন নিহত হন। আহত হন বেশ কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6ষ্ঠ আদালতের বিচারক SM আলাউদ্দিন মাহমুদ আদেশ দেন। কোতোয়ালি থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে শুনানি হয়। এ সময় কারাগার থেকে আসামিকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও হত্যাকাণ্ডের জন্য চিন্ময়কে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেন। পরে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার রাষ্ট্রদ্রোহের মামলায় কারাবন্দী চিন্ময় দাসকে আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। গেল বছরের 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কে আদালতে তোলা হলে ভাঙচুর করে তার অনুসারীরা। এ সময় কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফকে। আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা হয় এবং এই হত্যা মামলা তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে তদন্তে। এই মর্মে উল্লেখ করে তাকে এই মামলা গ্রেপ্তার জন্য আবেদন করলে আদালত এই আবেদন মঞ্জুর করেন। হত্যা মামলায় পুলিশ দীর্ঘদিন তদন্ত সাপেক্ষে এই আসামির চিন্ময়ের নাম শনাক্ত করা হয়েছে বিদায় আজকে চিন্ময়কে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে নিয়ে আসছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের আমাদের বক্তব্য শুনে চিন্ময়কে 44 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৬ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রায় ২ ঘন্টা ধরে চলে এই সাক্ষ্য গ্রহণ। এ সময় আসিয়ার লাশের সুরত হাল করা গুলশান থানার এসআই আঞ্জুমান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের সাক্ষ্য নেওয়া হয়। একইভাবে আদালতে সাক্ষ্য দেন মামলার রেকর্ডিং অফিসার মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে হিটু শেখকে অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে চলে সাক্ষ্য গ্রহণ। বিজ্ঞ আদালতে আজকে দিয়ে আমরা মোট ২৭ জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করেছি। আজকে ৪ জন সাক্ষীকে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত সাক্ষ্য সমাপ্ত করেছেন এবং পুনরায় আগামীকাল ঢাকা মেডিকেলের মমতা জারা ফরেনসিক বিভাগের যিনি চিফ, ওনাকে ডাকা হয়েছে। আগামীকাল আবার পুনরায় সাক্ষীর জন্য দিন ধার্য আছে। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সাথে অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মিলেছে। ইতোমধ্যে অনুমোদন মেলায় কমিশন এ ব্যাপারে মামলা করতে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতির বিরুদ্ধে ১ যুগের বেশি সময় দায়িত্ব পালনকালে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিসিবির শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আসে দুদকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফ্র্যাঞ্চাইজির অনুমোদন, টিকিট বিক্রি, স্টেডিয়াম নির্মাণ, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদ মনির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহবাগ থানার একটি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা ৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমকে। সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এই আদেশ দেন। এদিন সাবেক এমপি হাজী সেলিমকে হাজির করে নতুন মামলায় গ্রেপ্তার আবেদন করে শাহবাগ থানা পুলিশ। পরে আদালত সেই আবেদনের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের আদেশ দেন। এই হত্যাকাণ্ডের ৩৫১তম আসামির মধ্যে ১২ নম্বর আসামি হাজী সেলিম। এদিকে ২০২৩ সালের ১০ অক্টোবর বিএনপির সমাবেশে হামলার পর যুবদল নেতা শামীম হত্যা মামলায় পল্টন থানার এক মামলায় কক্সবাজার ১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বরিশালের মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছে আদালত। সোমবার দুপুরে নির্বাচন ট্রাইব্যুনালের বিচার ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ হাসিবুল হাসান এই আদেশ দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আইনজীবী শেখ নাসিরুদ্দিন ও মোহাম্মদ হানিফ মিয়া জানান, নির্বাচনের পর বহুদিন পার হওয়ায় মামলাটি গ্রহণের পর্যায়ে না থাকা সহ বিভিন্ন কারণ দেখে আদালত আবেদনটি খারিজ করে দেয়। তবে এই বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা। ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার জন্য বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা হয়। গত ২৪ এপ্রিল সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার জন্য আবেদন করা হয়। বাজারকে স্থিতিশীল রাখতে আমদানি নির্ভর বাণিজ্য নীতি প্রান্তিক কৃষকদের ক্ষতিগ্রস্ত করে। তাই ভ্রান্ত নীতির ব্যাপারে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য উৎপাদন বাড়ানোর উপর জোর দেন তিনি। সোমবার রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা সম্মেলনে একথা বলেন উপদেষ্টা। শীতে ব্যবহৃত কীটনাশকের কারণে আমাদের মাছ মারা যাচ্ছে।
এখন আমাকে বলতে হবে যে আপনাকে হাওরের কীটনাশক ব্যবহার করা যাবে না। হাওরের মাছ কিন্তু আমাদের দেশের জন্য একটা বিশাল একটা উৎস, মাছ পাওয়ার উৎস। আমরা মনে করি যে এখানে একটা নীতি গ্রহণ করা দরকার যে কিছু কিছু ক্ষেত্রে মাছকে রক্ষা করতে হলে আমার সেখানে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতেই হবে। ঢাকা উত্তরের 25টি স্থানে বাতাসের গুণগত মান যাচাইয়ে ব্লুমবার্গের সহায়তায় আধুনিক যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার দুপুরে নগর ভবনে কমিউনিটি টাউন ফেডারেশন ঢাকা নর্থ, ক্যাপস ও ওয়ার্ল্ড ভিশন এর যৌথ আয়োজনে ঢাকা উত্তর সিটির তাপমাত্রা ও বায়ু দূষণ কমাতে গাছের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্থানীয়ভাবে যদি কোনো ড্যাশবোর্ড যদি নাও থাকে, কিভাবে আমরা স্থানীয়ভাবে এই এয়ার কোয়ালিটির সাথে, হিটের সাথে এই জনগোষ্ঠীকে আমি অ্যাডভোকেসিটা মানে অ্যাওয়ারনেসটা আমি কিভাবে করব, সেই টুলসটা যদি আপনারা দাঁড়া করাতে পারেন, সেটা হতে পারে কালার বেস। এত টেম্পারেচার হলে এরকম একটা ফ্ল্যাগ দিলেন, ফ্ল্যাগ উঠালেন, কিছু মেসেজ দিলেন, তার আগে ওদেরকে এডুকেট করা। আফতাবনগরের পশুর হাট নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তিও স্থগিত করেছে হাইকোর্ট। এ নিয়ে 2 সিটি কর্পোরেশনের 2 বিজ্ঞপ্তি স্থগিত করে দিল হাইকোর্ট। সোমবার বিচারপতি হাজি জিনাত আরা ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট এই আদেশ দেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অংশে ইজারার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 1,77,25,000 টাকা দরপত্রের আহ্বান করেছিল। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইজারার নোটিশ স্থগিত করেছিল হাইকোর্ট। এই প্রসঙ্গে রিটকারীর আইনজীবী বলেন, 2 সিটি কর্পোরেশনের ইজারার জন্য দরপত্রের নোটিশ হাইকোর্ট স্থগিত করায় এবার আফতাবনগরে পশুর হাট বসবে না। রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত টাকায় সচল দেশের অর্থনীতি, তাই এই শ্রমবাজারে কোনো সিন্ডিকেট রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বাইরার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। সোমবার মানববন্ধনে অংশ নিয়ে তিনি একথা বলেন। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করতে হবে। এছাড়া সৌদি আরবের বিএমইটি ক্লিয়ারেন্স জটিলতা নিরসনের দাবি জানানো হয়। মানববন্ধনে বাইরার সদস্যরা বলেন, সরকারের উচিত বন্ধ শ্রম বাজারগুলো খুলে দিয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া, সিন্ডিকেট না করে কম খরচে কর্মী পাঠানোর বিকল্পে 5 সুপারিশ উত্থাপন করা হয়। আমরা শুধু একমাত্র সৌদি আরবে লোক পাঠাইতে পারি, অন্য কোনো দেশে জনশক্তি রপ্তানি চালু করার জন্য আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। বাইরের সকল সদস্য আপনাদের সাথে রয়েছে। আপনারা দেশের স্বার্থে এবং দেশের বেকার জনগোষ্ঠীর স্বার্থে যে প্রক্রিয়া দেই পলিসির মাধ্যমে বন্ধ শ্রম বাজারগুলো উন্মুক্ত করবেন, আমরা আপনাদের প্রচেষ্টার সাথে সব সময় সহযোগিতার আশ্বাস দিচ্ছি। 2 দফা দাবিতে উচ্চ আদালত ছাড়া দেশের সকল আদালতে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে সকাল 9:30 থেকে বেলা 11:30 পর্যন্ত চলে এই কর্মবিরতি। এ সময় আন্দোলনকারীরা বলেন, 2007 সালের 1 নভেম্বর থেকে আদালতের রায় অনুযায়ী বিচার বিভাগীয় প্রশাসন থেকে আলাদা হয়, কিন্তু বিচার বিভাগের জন্য স্বাধীন বিচারালয় এখনও গঠিত হয়নি। এতে করে বেতন স্কেলে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। বর্তমানে চলমান ব্লক পদে বিলুপ্ত করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার বিবেচনায় স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করার দাবি জানান আন্দোলনকারীরা। আমাদের প্রধান দাবি হলো আমাদের সারা বাংলাদেশের 20,000 কর্মকর্তা। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তাকে শেষ বিদায় জানান দীর্ঘদিনের সহকর্মীরা। তার মতো একজন আইনজীবী এবং তার মতো একজন মানুষ চলে যাওয়াতে বাংলাদেশের আইন অঙ্গনে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ বর্তমান সময়ে যখন মূল্যবোধের একটা বড় সংকট চলছে, সেই সময় সুপ্রিম কোর্টের মতো জায়গায় এরকম নীতির প্রশ্নে আপোষহীন আইনজীবী, যিনি যখন যে মামলা নিয়ে দাঁড়াতেন সেই মামলার ইনস আউটস সব কিছু পড়াশোনা করে দাঁড়াতেন, আইন জেনে দাঁড়াতেন। আমরা যে জুনিয়র ছিলাম এটা কখনো মনে হতো না,
মনে হইতো উনি আমাদের পিতা আর আমরা ওনার সন্তান, এরকম একটা রিলেশনশিপ ছিল, খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। উনি কখনো মানুষকে গালি দিতেন না, গালি দিতে পারতেন না। উনি সর্বোচ্চ গালি দিতেন হলো কাজটা ঠিক করো নাই। মানুষের সঙ্গে খুব সফট ব্যবহার করতেন। এখন জোর করে কথা বললে ধমক দিয়ে কথা বললে যে নেতা হওয়া যায় তা না। হি ওয়াজ অ্যাকচুয়ালি মানে ন্যাচারাল লিডার ছিল এই জগতে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিন্ধুর পর এবার জম্মু কাশ্মীরের ভেতর দিয়ে বয়ে চলা চেনাব নদীর বাগলিহার বাঁধ আটকে দিয়ে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দিল ভারত। এছাড়া পাকিস্তানের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থ ছাড় আটকে দেওয়ার অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। হামলার জবাব দিতে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা কমিটির সঙ্গে আবারও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পেহেলগামে ২৬ পর্যটক হত্যার ঘটনায় মোদীকে ফোন করে সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় সন্ত্রাস দমনে ভারতকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে ভারতকে মোকাবেলায় সরকারের যে কোনো পদক্ষেপে যৌথ সম্মতি জানিয়ে বৈঠক করেছে দেশটির সব রাজনৈতিক দল। যদিও এই বৈঠকে অনুপস্থিত ছিলেন ইমরান খানের দল পিটিআই। এর আগে পাকিস্তানের জল, স্থল ও আকাশপথে ভারতীয় পণ্য চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামাবাদ। দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। গাজায় বড় পরিসরে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। মন্ত্রিসভায় পাশ হয়েছে এই প্রস্তাব। হামাস নির্মূলের নামে গাজায় গণহত্যা চালাতে আরও এক ধাপ এগিয়ে গেল তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান জানান, এতে করে বন্দীদের মুক্ত করার চুক্তি আর অগ্রসর না হওয়ার সম্ভাবনা আছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বেসামরিক জোনে রেশন সরবরাহ করতে পারবে জাতিসংঘ সহ অন্য মানবাধিকার সংস্থাগুলো। এই প্রস্তাবকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হামাস। গেল ৯ সপ্তাহ ধরে উপত্যকায় বন্ধ খাদ্য ও ত্রাণের প্রবেশ। এমন অবস্থায় নতুন করে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও ২০ ফিলিস্তিনির। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, উপত্যকায় সেনা অভিযান চালাতে প্রবেশ করেছে আরও সেনা। এবার খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জুনে লঙ্কা সফর করবে টাইগাররা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি20 ম্যাচ খেলবে দুই দল। গেল 17 জুন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 15 জুন দ্বিতীয় টেস্ট শুরু করবে কলম্বোতে। একই ভেন্যুতে 2টি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে। 10 জুলাই থেকে শুরু হবে টি20 সিরিজ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে 13 জুন শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে 2টি আলাদা টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এক ধাপ পিছিয়ে টাইগারদের অবস্থান 10 নম্বরে। ওয়ানডেতে গত বছর বাংলাদেশের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। 8 ম্যাচ খেলে সর্বসাকুল্যে সাফল্যের খাতায় ছিল মাত্র 1টি জয়। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাজে খেলায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে শান্তদের। সেটারই প্রতিফলন ঘটেছে সোমবার প্রকাশিত আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে। এর আগে ওয়ানডেতে টাইগারদের রেটিং পয়েন্ট ছিল 80, বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ছিল 78। কিন্তু সর্বশেষ হালনাগাদে 4 পয়েন্ট খোয়ানো বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট 76 আর 5 পয়েন্ট বেড়ে ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান রেটিং পয়েন্ট 83। ফলে বাংলাদেশকে পেছনে ফেলে নবম অবস্থানে উঠেছে ক্যারিবীয়রা। বিপরীতে অবনমন হয় বাংলাদেশের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।